বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ 27/01/2024। এই প্রশ্নের সমাধান নিয়ে আছি আমি শারমিন আক্তার রিমা। তো দেখেন, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুইটি কত? তো এরকম যদি লসাগু দেয়া থাকে তো আমরা ধরে নিব সংখ্যাটা হচ্ছে যে অনুপাতটা দেয়া থাকবে তার সাথে আমরা জাস্ট একটা এক্স যোগ করে সংখ্যাটা ধরে নিব, একটা 7x এবং অপরটি 5x। তো লসাগু বললে সংখ্যা দুইটা যেহেতু এখানে লসাগু নর্মালি হচ্ছে না 7-এর পাশে, তো যদি কোনো এরকম না হয় তো আমরা লসাগু জাস্ট গুণ করে দিব। 5 আর 7 যোগ গুণ করলে 5-7 35, তার মানে 7x ও 5x এর লসাগু হচ্ছে 35x। এখন দেখেন, প্রশ্ন মতে বলা আছে যে তাদের লসাগু হচ্ছে 140, তো আমরা এখান থেকে বের করে নিয়েছি লসাগু 35x। তো প্রশ্ন মতে লিখতে পারি 35x সমান 140 বা x সমান 140 ভাগ, যেহেতু 35-এর সাথে গুণ অবস্থায় আছে x এর সাথে, তো এদিকে আসলে ভাগ হবে। তার মানে x এর মান এখান থেকে 4 35 140, x এর মান এসছে 4। তাহলে প্রথম সংখ্যাটি হবে 7x, তাহলে 7x এর মান আমরা বের করেছি 4, তাহলে 4 7 28, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 5x, অর্থাৎ 5 এবং x এর মান যেহেতু 4 তাই 4 5 20। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর অঙ্কটা। একটি অপরকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং তাদের সমষ্টি 7, ভগ্নাংশটি কত? আচ্ছা, ফার্স্টেই বলে নিই অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে সে সকল ভগ্নাংশ যাদের লবটা অর্থাৎ উপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা হচ্ছে বড় হবে এবং হরের ভগ্নাংশটি ছোট হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাই আমি ধরে নিয়েছি ভগ্নাংশটির লব হচ্ছে x এবং ভগ্নাংশটির হর হচ্ছে y, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই লবটা বড়, এই যে এক্সটা বড় এবং y অর্থাৎ হর ছোট। তাহলে ভগ্নাংশটি কি হবে? x/y। এখন দেখেন বলা হয়েছে লব হরের পার্থক্য 1, তার মানে আমরা প্রশ্ন মতে লিখতেই পারি x - y সমান 1। এবং দ্বিতীয় লাইনে বলা হয়েছে তাদের সমষ্টি 7, অর্থাৎ লব ও হরের সমষ্টি 7, অর্থাৎ x + y সমান 7। সমষ্টি বললে সেটা কিন্তু যোগ বোঝাবে। তো তারপর দেখেন, এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে এখানে দেখেন x আর x যোগ করলে হয় 2x, আর +y - y কেটে যায়, তার মানে কেটে গেলে তো ওটা লেখার দরকার নাই। তারপরে 7 আর 1 যোগ করলে 8, তাহলে 2x সমান 8, শুধু x সমান 8/2, অর্থাৎ x সমান 4 দুগুণে 8, অর্থাৎ x এর মান 4। এখন এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিতে পারবো, তাহলেই কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাব। তো আমি এখন দেখেন, এখন আমি x সমান হচ্ছে 4, এটা 2 নম্বর সমীকরণে বসিয়েছি। তো 2 নম্বর সমীকরণটা আমার ছিল x + y, x এর মান যেহেতু 4 তাই আমি এখানে 4 লিখছি। 4 + y সমান 7 বা y সমান 7 - 4, অর্থাৎ y সমান 3। তাহলে দেখেন ভগ্নাংশটি কী ছিল আমার? x/y, তাই x এর মান যেহেতু 4 এবং y এর মান 3, তাই ভগ্নাংশটি হবে 4/3। দেখেন এখানে ধারাবাহিক কিছু অঙ্ক আছে 1 3 5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করলে দেখবো এটা কিন্তু বিজোড় সংখ্যা, মানে পরপর ক্রমান্বয়ে বিজোড় সংখ্যা দেওয়া আছে। তো এরকম পরপর ক্রমান্বয়ে যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে এবং তাদের সমষ্টি যদি এরকম চাই, তাহলে আমরা এই সূত্রটা লিখে নেব। আমরা জানি 1 + 3 + 5 সমান +2n - 1 সমান n²। এটা একটা সূত্র, জাস্ট বিজোড় পরপর স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি সূত্র। এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব যার যার মতো। তো এখন দেখেন আমার এখানে আমার অঙ্কটা দেয়া আছে, আমি জাস্ট এই সূত্রের সাথে এই অঙ্কটা তুলনা করব। প্রথম দিকে যা আছে কিন্তু এটা এর সাথে অনেকটাই মিল আছে। তারপর দেখেন এই 19টাকে আমি 2n - 1 আকারে লিখছি। এখন 19কে যদি আমি 2n - 1 আকারে লিখে দেখেন এখানে
10 দুখানি কত 20 আর এখানে -1 আছে, তার মানে 20 থেকে 1 বিয়োগ করলেই কিন্তু 19 পেয়ে যাচ্ছি। আমরা এটাই 2n-1 আকারে লিখতে পারছি। তো এটা আমি পরবর্তীতে সেটাই দেখিয়েছি যে এটা 2 আর এখানে n এর মানটা কিন্তু তুলনা করলে দেখেন 10 আসছে -1, তার মানে এটা 2n-1 আকারে আসছে। তো আমরা এই টোটালটা সমান, এই যে এখানে আমি ফার্স্টেই লিখে নিয়েছি এই সমষ্টি সূত্রটা, এটা সমান কিন্তু এখানে n² ছিল, তাহলে আমি এইটা সমান কিন্তু এখানে n² লিখছি। আর এখানে যেহেতু দেখেন n এর মানটা কি ছিল 10, তাহলে 10² n² মানে কি n এর মান 10 বসালাম, তাহলে 10² সমান কত 100। এভাবে আমরা খুব সহজে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র থেকে n এর মান বের করতে পারি। আচ্ছা দেখেন, এরপরের অঙ্কটা ছিল x + y = 7, xy সমান 12 হলে x³ + y³ এর মান কত? দেওয়া আছে x + y = 7 এবং xy সমান 12। তাহলে দেখেন AQ + BQ এটা কিন্তু প্রাথমিক মানে ওই যে বীজগণিতিক রাশি যে হচ্ছে ক্লাস 10-এর যে অঙ্কগুলো ছিল 3.3 মেবি, তো সেইখান থেকে একটা সূত্র AQ + BQ এর সূত্র হচ্ছে AQ + BQ এর সূত্র হচ্ছে a + b all³ - 3ab * a + b। তাহলে এর মানটা আছে x + y এর মান আছে 7, 7³ - 3 × 12 × 7। তাহলে এখন দেখেন এই 7-এর পাওয়ার কিউ মানে কি, 7কে 3 বার লিখে গুণ করলে যে ফলাফলটা আসবে সেটা। তাহলে 3 বার লিখে গুণ করবেন, দেখবেন 343 আসবে। বা যদি ক্যালকুলেটর ইউজ করেন তাহলে দেখবেন সহজে 7 এভাবে লিখবেন, লেখার পর এইরকম একটা চিহ্ন থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর, এইটা এই বাটনটা টিপবেন, তারপর এখানে 3 লিখবেন, লিখে চাপ দিয়ে মানে 3 চাপবেন, তারপরে যদি সমান চাপ দিই তাহলে আমরা এই 343 মানটা পেয়ে যাব। তারপর এটা তো জাস্ট স্বাভাবিক গুণ করে 252 আসছে, তো এটা বিয়োগ করলে 91 আসে। আচ্ছা এখন দেখেন বলেছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা কিন্তু এর আগে করছিলাম বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র ছিল সেটা, আর এটা হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। অর্থাৎ এই সূত্রটা হবে এরকম, সে 1 + 2 + 3 + ... n সমান n × n + 1/2। তাহলে এখন আমার তো এখানে এরকম দেওয়া আছে, তার n এর মান এখানে দেখেন এখানে বলেছেই কিন্তু 99 পর্যন্ত, তার মানে n এর মানটা হবে 99। তাই যেখানেই n দেখব সেখানেই 99 বসিয়ে দেবো জাস্ট। তারপর এখানে 99 যোগ 1 করলে 100, জাস্ট 50 দুখানি 100 কাটাকাটিটা করেছি, তারপর 99 গুণ 50 করলে 49 50, এটাই হচ্ছে মান। তারপরটা দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তো আমি সংখ্যাটি বের করার জন্য ফার্স্টে ধরে নিয়েছি, যেহেতু বলেছে যে এখানে কিভাবে ধরবো, অনেকে কিন্তু এই বিষয়টা খুব কনফিউশন থাকে যে আমি কি ধরবো আসলে। তো এখানে দেখেন এই অঙ্কটা ধরার জন্য অলওয়েজ এই প্রথম লাইনটা ভালো করে পড়তে হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে যে একটি সংখ্যা এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 গুণ। তাহলে আমি যদি দশকের অঙ্কটা ধরি তাহলে এককের অঙ্কটা হবে দশকের থেকে 3 বেশি। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটির একটা সূত্র আছে, সেটা হচ্ছে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ 1 গুণ একক স্থানীয় অঙ্ক। তাহলে এখন দেখেন আমার দশক স্থানীয় অঙ্কটি ছিল x, তাহলে 10 গুণ দশক স্থানীয় অঙ্কটিই কিন্তু আমি লিখেছি এখানে, এবং 1 গুণ একক স্থানীয় অঙ্ক লিখলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমি সরাসরি x + 3 লিখে দিয়েছি। তারপর 10x + x এটা যোগ করলে 11x হয় +3, এটা বসে গেছে জাস্ট। এখন বলে দিয়েছে যে হচ্ছে পরের লাইনটা আমরা ভালো করে পড়ি এবার। আচ্ছা পরের লাইনে বলা হয়েছে
সংখ্যাটি অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে ফার্স্টে কি সংখ্যাদ্বয়ের সমষ্টি, তাহলে সংখ্যাদ্বয় কোনটা কোনটা, একটা দেখেন এই যে দশক স্থানীয় অঙ্ক আর একটা একক স্থানীয় অঙ্ক, এই দুইটা হচ্ছে সংখ্যা দুইটি। তাহলে সংখ্যা দুইটির সমষ্টি, তাহলে সমষ্টি বলতে আমি কি লিখবো, এই যে দশক স্থানীয় যোগ একক স্থানীয়, এই মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, তার মানে এটা সমষ্টি হয়ে গেছে। বলছে অঙ্কদের সমষ্টি 3 গুণ, তার মানে একে 3 দ্বারা গুণ করলাম, তাহলে 3 গুণ হয়ে গেল। এবং 3 গুণ অপেক্ষা 4 বেশি, অপেক্ষা 4 বেশি, তার মানে বেশি বললে কি যোগ, তাই যোগ 4 দিয়েছি সমান সংখ্যাটি। তাহলে সংখ্যাটি আমার কত ছিল, 11x + 3। এই তাহলে এই শর্ত অনুযায়ী এটা সমান এই সংখ্যাটি। এখন দেখেন জাস্ট আমি কি করেছি, এই এক্স আর এক্স যোগ করেছি, তাহলে 2x + 3, 2x + 3 হয়ে গেছে। তারপর এইটা যা আছে তেমনই রেখে দিয়েছি। তারপর এই 3টাকে আমি পুরো ব্র্যাকেটের এই অংশটাকে সাথে গুণ অবস্থায় যেহেতু আছে তাই গুণ করে দিচ্ছি। তাহলে 3 দুখানি কত, 6x, আর 3 ত্রিক্ষে 9 + 4, বাকিটা যা আছে তাই। এখন দেখেন এখানে 11x আছে আর এদিকে আছে 6x, তাহলে 11x আর এই পাশেরটা ওই পাশে নিয়ে গেলে কি -6x। তারপর এখানে আছে দেখেন 9 আর 4 কত, 13, আর এই পাশের 3টা এই পাশে নিয়ে আসলে -3। আচ্ছা, এরপরে দেখেন তাহলে ওই সাইড থেকে 3x আর 2x যোগ করলে হচ্ছে 5x = 10 বা x = 10/5 = x = 2। তাহলে সংখ্যাটি, এখন সংখ্যাটি ছিল 11x + 3, তাহলে 11x এর জায়গায় জাস্ট x এর মান বসিয়ে দিয়েছি 2, তাহলে 11 দুখানি 22 যোগ 3 = 25। খুব সহজ অঙ্ক ছিল। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখেন, অঙ্কটা ছিল এইটা সমান কত। তো এইটা যদি কোনো সংখ্যার ওপর এইভাবে রুট দিয়ে 3 থাকে, তার মানে এইটা হচ্ছে এর মান হচ্ছে 1/3। যদি এখানে রুটের ভিতর 2 থাকতো তাহলে এর মান হতো 1/2। যদি রুটের ভিতরে এখানে 4 থাকতো তাহলে তার মান হতো 1/4। মানে এইভাবে যদি কোনো সংখ্যার ওপরে পাওয়ার হিসেবে রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা 1/ সেই সংখ্যা হবে। বিষয়টা অনেকটা এরকম। যাই হোক না কেন, অ্যাকচুয়ালি এখানে 3 আছে তাই 1/3 এসেছে। যদি এখানে 5 থাকতো তাহলে 1/5 হইতো। তো এইখানেও একইভাবে রুটের 4 এর পর পাওয়ার হিসেবে √3 আছে, তো এখানে এর ভ্যালুটা আসবে 1/3। তো এখানে পাওয়ার অল ওভার পাওয়ার 6 আছে, তো আমি সেটা রেখে দিয়েছি। তারপরের লাইনে দেখেন যেহেতু এটা পাওয়ার, এই পাওয়ারটা অল ওভার 6 আছে পাওয়ার, তাহলে এই পাওয়ারটা কিন্তু সবার সাথে আছে, তাই আমি পরের লাইনে সবার সাথে এই পাওয়ারগুলোর সাথে গুণ করে দিয়েছি। অর্থাৎ 6 এর সাথে 1 গুণ করলে 6 অক্ষে 6, আবার এখানেও সেম 6 এর সাথে 1 গুণ করলে 6 অক্ষে 6। এখন দেখেন আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে 3 দুখানি 6, আবার এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 দুখানি 6, অর্থাৎ 3 পাওয়ার স্কোয়ার 3 স্কোয়ার, এখানেও 4 স্কোয়ার হয়েছে। তার মানে 3 ত্রিক্ষে 9 এবং 4 4 16, এবং 9 16 144, এটা আমরা জানি সবাই। আচ্ছা, এরপরের অঙ্কটা আছে 1 0 1 2 5 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তাহলে এখন দেখেন বৃহত্তম সংখ্যাটা কিভাবে গঠিত করতে হয়। বৃহত্তম সংখ্যাটা প্রথমে যেটা সবচেয়ে বড় সংখ্যা আছে সেই সংখ্যাটা নেব এবং পর্যায়ক্রমে ছোট সংখ্যার দিকে ধাবিত হইতে হবে, তাহলে আমরা কিন্তু খুব সহজে যে কোনো সংখ্যাকে বৃহত্তম সংখ্যাতে রূপান্তর করতে পারবো। তো এখানে আমি দেখেন এত সংখ্যাগুলো দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি ফার্স্টে 5 ছিল এখানে বড়, তারপরে 2 ছিল, তারপরে 1 0, এবং ক্ষুদ্রতম সংখ্যাটি, একটা জিনিস মনে রাখবেন, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি এখানে আমি ফার্স্টেই 0 নিই তাহলে কিন্তু এই 0-র কোনো ভ্যালু থাকবে না। এই জন্য ক্ষুদ্রতম সংখ্যা গঠনের আগে কখনোই 0 ফার্স্টে নেওয়া যাবে না। তার পরবর্তী যে সংখ্যাটি ক্ষুদ্রতম থাকবে সেই সংখ্যাটা আমরা আগে নিব, তারপরে 0 বসাবো। তারপর পর্যায়ক্রমে ছোট থেকে বড় গেলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয়ে যাবে। এবং যেহেতু বলেছে পার্থক্য, তাই এখানে আমরা বিয়োগ করে দিয়েছি। তো বিয়োগ করার ফলে আমার অ্যান্সার এসছে 4185। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখেন, 30 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং বাগানের প্রস্থ আছে 20 মিটার। এখন তাহলে বাগানের ক্ষেত্রফলটা কত হবে। আমরা জানি বাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু এখানে দৈর্ঘ্য 30 এবং প্রস্থ 20, তাই এদের ক্ষেত্রফল হবে 3 দুখানি 6 এবং 2 শূন্য বসে যাবে 600 বর্গমিটার।
এখন দেখেন রাস্তা কিন্তু এই যে আমি এখানে একটা ছবি এঁকে দিয়েছি, এইটা 30 ছিল আর এটা ছিল 20। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল ছিল। এখন বলেছে বাগানের ভিতরে চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে দেখুন এই যে যেহেতু বর্গাকার বাগান, এই বরাবরও কিন্তু 5 মিটার আছে, এই বরাবরও আছে। তাই যদি আমি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, তাই এই দুই সাইডের পাশে আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাই আমি লিখেছি রাস্তা সহজ, আমি এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য হবে, যেহেতু দুই দিকে 5 তাই 5 করে 2 বার দিয়ে যোগ করে দিয়েছি। 5 দুখানি 10, অর্থাৎ 5 যোগ করলে 10 হয়, 30 আর 10 যোগ করলে 40। একইভাবে রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ সমান 20 যোগ 5 যোগ 5 সমান 10, অর্থাৎ 30 মিটার। রাস্তাসহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে দেখেন আমরা রাস্তাসহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিয়েছিলাম, যেটা 40 আর 30। তাহলে ক্ষেত্রফল হবে 40 গুণ 30 সমান 1200 বর্গমিটার। তাহলে এইটা ছিল আমার রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল, আর একটা ছিল জাস্ট শুধু বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল থেকে শুধু বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা কী পাবো? রাস্তার ক্ষেত্রফল। তাই 1200 মাইনাস 600 থেকে বিয়োগ করলে হবে 600 বর্গমিটার, যেটা হবে রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, পরের প্রশ্নটা পড়ি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি দৈর্ঘ্যের একক কিন্তু মিটার এবং সময়ের একক সেকেন্ড। তাই আমরা এই অঙ্কটাকে করার সময় অবশ্যই এককগুলোকে মিটার এবং সেকেন্ড এককে নিয়ে আসবো। তাই ট্রেনের গতিবেগটাকে আমরা 48 কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দ্বারা গুণ দিয়েছি এখানে, এবং ঘন্টা যেহেতু পার ঘন্টা আছে তাই আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাই 3600 দ্বারা এখানে ভাগ করছি। তো এখানে জাস্ট নর্মালি 2 শূন্য 2 শূন্য কেটে দিয়েছি আমি, এবং এটা হচ্ছে 2 দিয়ে কাটছি, 5 দুখানি 10 এবং 18 দুখানি 36। তারপরে দেখেন এটা এভাবে জাস্ট কেটে দিয়েছি। তারপর এখানে 6 দিয়ে কাটছি, 3 6 18 আর হচ্ছে 6 48। তো সব মিলিয়ে 5 40 আর নিচে আছে 3, তাহলে 40/3 মিটার পার সেকেন্ড। এখন সেতুর দৈর্ঘ্যটা তো আমাদের বের করতে হবে, তো আমি ধরে নিয়েছি যে সেতুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার প্রশ্ন মতে। এখন দেখেন আমরা একটা সূত্র পড়ছিলাম যে বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে আমার যেহেতু এখানে চেয়েছে, যেহেতু আমার সময় জানা নাই, তাই আমি সময়টা বের করে নেব। এই সময় সমান আমরা কি লিখতে পারি? এটা জাস্ট অল্টারনেট করে সময় সমান দূরত্ব বাই বেগ। তো এখানে আমার মোট দূরত্বটা কি? যখন একটা ট্রেন হচ্ছে একটা সেতুকে অতিক্রম করে, তখন কিন্তু ওই ট্রেনটি ট্রেনের নিচের যে দৈর্ঘ্যটা সেটাও অতিক্রম করে, এবং ওই সেতুর যে দৈর্ঘ্যটা টোটালটা মানে সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করে। তার মানে ওই দুইটা সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই কিন্তু সেটা তার টোটাল দূরত্বটা অতিক্রম করবে। তাই আমি যেহেতু সেতুর দৈর্ঘ্য ধরে নিয়েছি x এবং ট্রেনের দৈর্ঘ্য ছিল হচ্ছে 100 মিটার, তাই এই দুইটা যোগ দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের টোটাল দূরত্বটা। এবং বেগ, আমরা বেগ ট্রেনের গতিবেগ পেয়েছি 40/30 সমান হচ্ছে, যেহেতু বলে সেখানে টাইমটা 30 সেকেন্ড অতিক্রম করে, তাই টাইম সমান হচ্ছে 30 সেকেন্ড দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন জাস্ট এটা নিচেরটা ভাগ আছে তাই উপরে চলে গেছে 3টা, এবং এখানে সমান এই সাইডে ঠিকই আছে। তারপর এটা 3 দ্বারা এখানে গুণ ছিল এর সাথে অবস্থায়, তাহলে এইদিকে আসলে কী হবে? ভাগ হবে অবশ্যই। তাই 30/3 করছে, আর 40টা যেহেতু এদিকে ভাগ ছিল এদিকে গিয়ে গুণ হয়ে গেছে। তো এখানে 3 10 30 কাটাকাটি করছি, আর 40 গুণ 10 করলে কত? 400। তাহলে 100 থেকে পরবর্তীতে 100 থেকে 400 থেকে 100 বাদ দিলে কত হয়? 300। তার মানে এর মান 300 মিটার। তার মানে সেতুটির দৈর্ঘ্য হবে 300 মিটার। তারপর প্রশ্নটা বলা হয়েছে একটা বর্গক্ষেত্রের এক বাহু 30% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো
তো এরকম যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহু দেওয়া থাকে এবং তার ক্ষেত্রফল মানে বৃদ্ধির পার্সেন্টেজটা যদি দেওয়া থাকে এবং ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে শতকরা, এরকম যদি চায় তো আমরা শর্টকাটে একটা সূত্র করে দেবো যে শতকরা বৃদ্ধি সমান ওই যে বাহু যোগ বাহু প্লাস বাহুদ্বয়ের গুণফল ভাগ 100। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করেছি, 200 কেটে গেছে, 3 3 9, তাহলে 9%, এখানে 30 30 60 আর 9 যোগ করলে 59%। শর্টকাটে সহজ উত্তর। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখেন, বলছে একটি টেলিভিশন 36,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো? আচ্ছা, এটা আমি একটু সহজ নিয়ম অঙ্কটা করতে চাই। তো আমি অঙ্কটা করার জন্য ক্রয় মূল্য ধরে নিব 100 টাকা। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাই বিয়োগ। তাহলে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বিয়োগ 80, 100 ভাগ 80। এবং বিক্রয় মূল্য দেওয়া আছে বইয়ে যে 36,000 টাকা হলে তাহলে বেশি হবে, তার মানে বেশি হলে কি গুণ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট 45,000 টাকা এসে, যেটা ক্রয় মূল্য। তাহলে এখন আমার এই ক্রয় মূল্যের ওপরে পরবর্তীতে প্রশ্ন বলা হয়েছিল যে 16% লাভ করতে হবে। তাহলে 16% লাভে বিক্রয় মূল্য আমাদের শর্টকাটে বের করার জন্য আমরা যেটা কিনছি অর্থাৎ ক্রয় মূল্যর সাথে যোগ দিব এই ক্রয় মূল্যের 16%। অর্থাৎ ক্রয় মূল্য তো আমার আছেই কেনা, এটা তো আমার কেনা দাম, তো এর থেকে আবার 16% লাভ করতে হবে, তাই ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্যের 16%। তার মানে 16% মানে কি 16/100। তারপরে এখান থেকে কাটাকাটি করলে এটার লাভের পরিমাণ এসছে 7200, অর্থাৎ 7200, এবং যোগ করে এসছে 52,200 টাকা। অর্থাৎ 16% লাভে ওই জিনিসটা 52,200 টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, তারপর অঙ্কটা দেখেন, এখানে রয়েছে 1 - 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত? তো এটা আমাদের দেওয়া আছে 1 - 1/x = 3। তাহলে এখন দেখেন জাস্ট আমরা এই 1টাকে এই সাইডে নিয়ে গেছি, নিয়ে গেলে 3 - 1 সমান কত? 2। তাহলে 1/x = 2 হইলে জাস্ট আমরা বিয়োগটাকে ওই সাইডে নিয়ে গেছি, 1/x = হচ্ছে 2 বা x = -1/2। তাহলে আমাদের এইটা এক্সের ভ্যালু বেরিয়ে গেছে এখান থেকে, x = -1/2। তাহলে প্রদত্ত রাশিটা কী ছিল? এই যে প্রদত্ত রাশিটা এখানে ছিল x² + 1/x²। এখানে জাস্ট এক্সের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে 1/2 এটার স্কোয়ার করলে কত হয়? 1/4, আর মাইনাস মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায় কিন্তু, তাই 1/4 + 1 বাই নিচে এটাও সেম একইভাবে 1/4 এসছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে সর্বশেষ আমরা পেয়েছি এটার মান 5। আচ্ছা, তারপর অঙ্কটা দেখেন, হচ্ছে x² - x - 12 = 2 সমীকরণের মূলদয় কত? তো এটা জাস্ট একদম সহজ অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করলে অনেকটা হয়ে যাচ্ছে। 12 × 12, তো 12কে আমরা যা ভাঙি 3 × 4 = 12, যেহেতু 4 বড়, 4-এর আগে মাইনাস দিব, তাই হচ্ছে তাহলে 4-এর ভিতর 3 বাদলে কি শুধু 1 থাকে, আর যেহেতু 4 বড়, 4-এর আগে মাইনাস, তাই এখানে মাইনাস। তাহলে এখান থেকে x আর x এর ভিতরে x² আর -4x এর ভিতরে কমন যায় কি x। তাহলে দেখেন এখন এখানে আছে কি x², এর ভিতরে x কমন যদি আমরা নিই তাহলে এখানে থাকে x আর এখানে থাকে 4 -4, একইভাবে এটা এসছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমি মানটা পেয়েছি x - 4 = 0, অথবা x + 3 = 0 বা x = -3,4। তাহলে মূলদয় হবে একটা -3, একটা 4। আমাদের লাস্ট অঙ্কটা এটা ছিল, 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? তো দেখেন এখানে এরকম অনুপাতের অঙ্ক দেওয়া থাকলে আমরা ফার্স্টে কী করব? অনুপাতগুলোর যোগফল বের করব। তো অনুপাতগুলোর যোগফল কী আছে? অনুপাত ছিল 7:3, অর্থাৎ অনুপাতের যোগফল হবে 7 + 3 = 10।
তাহলে অ্যাসিডের পরিমাণ কতটুকু কীভাবে বের করবো, যে মোট যে পরিমাণটা দেওয়া থাকবে, তাহলে মোট পরিমাণ দেওয়া ছিল 30। এর ভিতর দেখেন অ্যাসিড প্রথমে বলেছে যে অ্যাসিড এবং পরে পানি, তাহলে অ্যাসিড ছিল 7, তাই এখানে 7 আর টোটাল পরিমাণটা যৌথ অনুপাতের যোগফল সেটা নিচে দেবো, তাহলে 7/10। 3 এখানে কাটাকাটি করলে এখানে আসবে 3, 3 7 21। তারপর একইভাবে পানির পরিমাণ হচ্ছে, যেহেতু অনুপাত ছিল 3, তাহলে 3/10, এখানে কাটাকাটি করলে 9। তাহলে এখন দেখুন আমি ধরে নেব যে ওই মিশ্রণে x লিটার পানি মেশাতে হবে। তাহলে প্রশ্ন মতে উপরে ছিল অ্যাসিডের পরিমাণ, তাহলে অ্যাসিড হচ্ছে টোটাল আমি পেয়েছি এখানে 21, আর পানি হচ্ছে 9 লিটার, তার সাথে কিছু পানি বলেছে মিশ্রিত করতে হবে, তাই যেহেতু আমি ধরে নিয়েছি x লিটার মিশ্রিত করব, তাই এখানে 9 + 6 সমান একটা অনুপাত দেওয়া রয়েছে, এই মিশ্রণটার অনুপাত হবে 3/7, তাহলে এটা 3/7 দিয়েছি। তারপর এখান থেকে আড়াআড়ি গুণ করেছি, দিয়ে ক্যালকুলেশন করে লাস্টে আমার মান এসছে 40, অর্থাৎ ওই মিশ্রণে 40 লিটার পানি মেশাতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।